ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি প্রায় পর্ব সংখ্যা ৭৬। আপনাদের সাথে আছে আমি জান্নাতুল ফেরদৌস মনি। গত পর্বে আমি বলেছিলাম যে প্রণয়রা কয় ভাই বোন এবং তাদের নাম কি। এই পর্বে অনেকে কমেন্ট করেছেন, যেমন জান্নাতুল ফেরদৌস, সাদিয়া আক্তার, সেলিনা খাতুন, কি মেক্স মনোবান, এটা মেবি ওনার নাম না, মেহেরুন আপু, তারপরে সেলিনা খাতুন আপু উনি সঠিক উত্তর দিয়েছেন। এমডি হাসান, উনিও সঠিক উত্তর দিয়েছে। মায়া বেগম আপু, আপনিও সঠিক উত্তর দিয়েছেন। তাছাড়াও কমেন্ট করছে রহিম ভাইয়া, ফারজানা জাহাঙ্গীর, সাদিয়া আক্তার, রুবাইয়া আপু, আপনাদের অনেক ধন্যবাদ। আর আজকের প্রশ্ন পরিণীতার যে হাজব্যান্ড, মানে যার সাথে ও রিলেশন করতো, তার নাম কি ছিল? অনেকদিন তো সে পর্বে নাই মাস্টারমশাই, তো পরিণীতার মাস্টারমশাইয়ের নাম কি ছিল এটা বলবেন। গল্পে ফেরা যাক। প্রিয়তা আর প্রিয়স্মিতা এক অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সাদমান শিকদার চিনি ছাড়া করালিকার দেওয়া তিতগোটে চা চুমুক দিতে যাচ্ছিল, এক চুমুকে সারা মুখ তেতো হয়ে যায়। হাই ব্লাড প্রেশার কিনা মেজাজটাও চড়িয়া থাকে সবসময়। তিনি খবরের কাগজে চোখ বোলাতেই কর্কশ গলায় বলে, কে এসেছে অনু? সাদমান শিকদারের কথার প্রেক্ষিতে প্রত্যুত্তর না করে অনুশ্রী বেগম তখনও ঠাই এক দৃষ্টে তাকিয়ে আছে হুবহু দুটো মুখের দিকে। প্রণয় ও শুদ্ধের মা চাচিদের পাত্তা না দিয়ে নিজ নিজ সহধর্মীদের হাত আঁকড়ে ধরে প্রবেশ করলো বাড়ির ভেতরে। চোখে মুখে ঝুলছে তাদের বিস্তার শান্তির হাসি। জবাব না আসতেই বিরক্ত হলো সাদমান শিকদার। মুখের ওপর থেকে খবরের কাগজটা সরিয়ে সামনে দৃষ্টিপাত করতেই 550 ভোল্টেজের ঝটকা খেলো। গলায় পৌঁছানো চাটুকু এক লাফে মাথায় উঠে গেছে তার। সাথে সাথেই চোখ কুঁচকে কেসে উঠলেন সাদমান শিকদার। বিস্ময়ে ওনার চোখ দুটো ইতিমধ্যে বৃহৎ আকৃতি ধারণ করেছে। অরণ্য, সমুদ্র, রাজ, প্রেম, প্রীতম, ওরা নিজেদের মতো শীতকালীন ভাপা পিঠা এনজয় করছিল। তারা সাদমান শিকদারের এমন রিয়াকশন দেখেও ভুরু কুঁচকালো। খলিল শিকদার, সাজিদ শিকদার, সোহেব শিকদার সাদমান শিকদারের পাশে বসেছিলেন। তারা ওনার দৃষ্টি অনুসরণ করে হতভম্ব হলো। প্রিয়তা আর প্রিয়স্মিতাকে পাশাপাশি দেখে বুকটা ছ্যাদ করে উঠল সাজিদ শিকদারের। এই হাড় কাঁপানো শীতের সকালেও ওনার কপাল বেয়ে দরদর করে তরল ধারা নেমে আসছে দেখা গেল। সকলের রিয়াকশন দেখে ঠোঁট এলিয়ে শয়তানির হাসি হাসলো প্রিয়স্মিতা। এভাবেই তো হাঁটি ভাঙতে চেয়েছিল সে, তাই সবচেয়ে আর একটু চমকে দিতে আচমকা চেঁচিয়ে উঠল সারপ্রাইজ। এক চিৎকারে কেঁপে উঠল সকলে। ঘোর কেটে গেল সবার। ধরফড়িয়ে বসা থেকে উঠতেই দাঁড়িয়ে পড়ল সাজিদ শিকদার। প্রিয়স্মিতা বাঁকা হেসে ধীর পায়ে এগিয়ে আসে ওনার দিকে। ওনার ওপর জিভ সতর্ক সন্তন্ত রেখেই তার ভীষণ হাসি পেল, তবে হাসলো না। সাজিদ শিকদারের কানের কাছে ঠোঁট নিয়ে রহস্যময় কণ্ঠে বলল, আমার সারপ্রাইজটা পছন্দ হয়েছে পাপ্পা? তুমি তো জানো আমি অলওয়েজ সারপ্রাইজ দিতে বেশ পছন্দ করি। সাজিদ শিকদার থরথর করে কেঁপে উঠলেন মেয়ের এমন ইঙ্গিতপূর্ণ বাক্যে। সকলের দৃষ্টি যেন ওনার দিকেই। এই মেয়ে ওনার অত্যন্ত দুরন্ত শিকদারের রক্ত প্রবহমান বংশের কোনো কিছুতেই ছাড় আসেনি। কিন্তু এত বছরের গোপন রহস্য যদি ফাঁস হয়ে যায়, তবে এই বয়সে এসে সবটা সামাল দেওয়া ওনার জন্য বেশ কষ্টকর হয়ে যাবে। প্রিয়তা ও প্রিয়স্মিতা পাশে এসে দাঁড়ালো। সাজিদ শিকদারের ঘাবড়ে যাওয়া মুখটার দিকে ভুরু কুঁচকে বলল, এভাবে ঘামছে কেন আব্বু? ভয় পাচ্ছ? এটাই ভাবছো তো যে এত বছরের গোপন রহস্য ফাঁস হয়ে গেল? সামাল দেবে কিভাবে? প্রিয়তার কণ্ঠ শুনে ভেতর থেকে নড়ে উঠল সাজিদ শিকদার। বাড়ির অন্য সদস্যরা হা করে প্রিয়তার দিকে তাকাচ্ছে, তো একবার প্রিয়স্মিতার দিকে। তাদের অবচেতন মন হয়তো তামিল খুঁজতে ব্যস্ত, কিন্তু তাদের অদৃশ্য মন বিধাতা সৃষ্ট এই দুই বোনের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য ব্যতীত আর কোনো কিছুর অমিল লক্ষ্য করা গেল না। সাজিদ শিকদার কিছুক্ষণ চুপ থেকে চাপা কণ্ঠে আস্তে করে প্রিয়স্মিতাকে বললে, তুমি এখানে কেন? আর তুমি এদের কিভাবে? মুখ থেকে মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরা পড়েছে ভদ্রলোক। ওনার ফ্যাকাশে মুখটা দেখে হাসি চেপে রাখতে পারল না প্রিয়স্মিতা। চমকালেন সাজিদ শিকদার। প্রহেলিকার ফোন চাপতে চাপতে সিঁড়িতে নামছিল। চেঁচামেচি শুনে ড্রয়িং রুমের দিকে তাকাতেই পা ফ্রিজ হয়ে গেছে তৎক্ষণাৎ। অনন্যা বেগম আর ধৈর্য ধরে রাখতে না পেরে
নিজের মেয়ে মতো একই চেহারা দুজনকে দেখে মাথা ঘুরে উঠে ওনার। প্রিয়স্মিতাকে পাগলের মতো হাসতে দেখে ধমকে ওঠে প্রীতম। কি পাগলামি হচ্ছে এগুলো? এখানে আমার বোনের মতো এরকম দেখতে দুজন কিভাবে হতে পারে? পাশ থেকে সুদের ভাবলেশীন কণ্ঠে উত্তর, কি জানি, হতেও পারে। তবে শালাবাবু, একটা কথা ক্লিয়ার করে বলি, ওইটা আমার বউ আর এটা আমার বন্ধুর বউ। বাকি আর আমরা কিছু জানি না। আপনাদের ফ্যামিলি ম্যাটার আপনাদের বুঝিয়ে দেখেন, যা ভালো মনে করেন। এসব মেলোড্রামা দেখতে আমার এক ইন্টারেস্ট নেই। প্রণয়ও একই ভঙ্গিতে বলল, আপনাদের ড্রামা শেষ হলে আমাদের বউগুলো আমাদের ঘরে পাঠিয়ে দিবেন। ওকে গাইস, কন্টিনিউ। বলে ধপাস করে পা ফেলে ওরা দুজন চলে গেল নিজেদের ঘরে। শুদ্ধর কথাগুলো শুনে ক্যাচ করে উঠল বুকে কিছু একটা বিঁধলো যেন প্রহেলিকার। এদের সবার কথা শুনে প্রীতম এবার পাগল পাগল লাগছে। সে প্রিয়তার প্রিয়স্মিতার দিকে থেকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কি হচ্ছে এখানে? কি করেছো তোমরা? বলবে কিছু? আর ভাইয়ারা এগুলা কি বলে গেল? তোমরা দুজন আসলে কে? আর আমার বোন কোথায়? প্রিয়তার প্রিয়স্মিতা একসাথে বলে উঠল, আমরা দুজনই তোমার বোন। মানে? প্রিয়তার রহস্যময় কণ্ঠে বলল, মানে আই অ্যাম তনয়া শিকদার, প্রিয়তা, ওয়াইফ অফ আবরার শিকদার, প্রণয়। প্রিয়স্মিতা বলল, অ্যান্ড আই অ্যাম মেহেরিন শিকদার, প্রিয়স্মিতা, ওয়াইফ অফ আবদ্ধ চৌধুরী, শুদ্ধ। হোয়াট? ইয়েস, ইউ আর সিস্টার অফ প্রতীক শিকদার, প্রীতম, অ্যান্ড ডটার অফ সাজিদ শিকদার। প্রীতম হতবক মুখে বলে, এটা কিভাবে হতে পারে? পসিবল কিভাবে? আমার বোন তো শুধু একটাই, প্রিয়তা। আর শুদ্ধ ভাইয়ের তো প্রিয়তার সাথে বিয়ে হয়েছিল। পাশ থেকে তরিত বেঁকে মাথা নাড়ালো। প্রিয়তা বলল, নাউজিবিল্লাহ, আমি কেন আমার বোনের জামাইকে বিয়ে করতে যাব? এখানে আমার নিজস্ব একটা কিউট জামাই আছে। প্রীতম কিছু বলবে তার পূর্বেই সাজিদ শিকদার গর্জে উঠলে, একটু চুপ করো তো সবাই। এবার অযথা বাক্য বলা বন্ধ করো। গলা দিয়ে যেন কোনো কিছু বের হতে চাচ্ছে না। বজ্রকণ্ঠে ধমকালেন। ফিসফিস বন্ধ হলো। সাদমান শিকদার প্রিয়তার প্রিয়স্মিতার পাশাপাশি দাঁড় করিয়ে সাদমান শিকদারকে বাড়িয়ে দেওয়া উল্টাপাল্টা কথা বলার শাস্তি। কি তোমরা জানো? তোমরা আমার বাড়িতে দাঁড়িয়ে যা কিছু একটা বলে দিবে আর আমি সেটা সবাইকে বিশ্বাস করতে বলবো আর মেনে নিব আমি? এটা ভাবলে কিভাবে? এটা নেহাত মূর্খামি। সত্যি বলো তো, তোমরা তোমাদের মধ্যে আসল কে? আর দুজনই একদম হুবহু দেখতে হলে কিভাবে? প্রিয়তা প্রশ্ন করলো, আসল মানে? তুমি কাকে চাও বড় আব্বু? তোমাদের মধ্যে প্রিয়তাকে? আমি? তাহলে ওকে, আমি প্রিয়স্মিতা। সাদমান শিকদার কঠিন কণ্ঠে স্বরে বলে, কিন্তু এই নামের কেউ তো আমাদের বংশে নেই। তোমার আসল পরিচয় কি? আর ওর সাথে তোমার দেখা হলো কিভাবে? সাদমান শিকদার কৌতূহল দেখে রহস্য খেলে গেল যেন প্রিয়স্মিতার চোখে। সাজিদ শিকদারকে দেখে বলল, ওনাকে জিজ্ঞাসা করুন আমি আসলে কে। আমার থেকে বেটার অ্যান্সার উনি দিতে পারবে। সাজিদ শিকদার তথস্থ হয়ে দাঁড়ালেন। সাদমান শিকদার ভুরু কুঞ্চিত করে তাকালেন এবার ভাইয়ের দিকে। ভারী গমগমে আওয়াজে প্রশ্ন করলেন, মেয়েটা কে? সাজিদ। উপস্থিত সকলে চোখে মুখে কৌতূহল। সকলেই সাজিদ শিকদারের পানে চেয়ে আছে উত্তরের আশায়। সাজিদ শিকদার একবার চোরা চোখে তাকালো অননা বেগমের দিকে। অননা বেগমের চেহারা বিস্ময়। সাদমান শিকদার ভারী আওয়াজে ফের প্রশ্ন তুললেন, মেয়েটা কে সাজিদ? এবার আর চুপ থাকতে পারলো না সাজিদ শিকদার। মাথা নিচু করে ধীর গলায় বলে উঠলেন, আমার মেয়ে ভাইজান। সাজিদ শিকদার সরল শিকড় অব্দি। উপস্থিত সকলের মাথা বিনা বেঁচে মেঘে যেন বজ্রপাত ঘটালো। সবার চোখে যেন কোটো থেকে বেরিয়ে আসার উপক্রম। তবে শান্ত থাকতে পারলেন না সাদমান শিকদার। তুলনামূলক শীতল কণ্ঠে জানতে চাইলেন, ও তোর মেয়ে হয় কিভাবে? আর যদি হয়েও থাকে তাহলে পুরোপুরি প্রিয়তার মতো দেখতে হলো কিভাবে? আরও নিশ্চুপ হয়ে গেল সাজিদ শিকদার। কি হলো, উত্তর দে। চোখ বন্ধ করে নিজের অসহায়ত্বের পরিমাণ করলেন সাজিদ শিকদার। যেহেতু সব সামনে চলে এসেছে তাই আর কথা লুকিয়ে মিথ্যাবাদী সাজার কোনো ইচ্ছা নেই তার। তাই চোখ বন্ধ রেখে বললেন, ওরা দুজন আইডেন্টিক্যাল টুইন ভাইজান, 99.98%। মিসিলার জেনেটিক ডিঅর্ডার আছে, তাই একই ধরনের দেখতে। কি? অননা বেগমের পা টলে গেল। সাজিদ শিকদারের কথা শুনে সাজিদ শিকদার ফের স্বীকার করলেন, জি ভাইজান, ওরা দুজন যমজ, তাই একই রকম দেখতে। আর দুজনেই আমার মেয়ে, এই বাড়ির মেয়ে। সাদমান শিকদার জিজ্ঞাসা করলেন, তাহলে এই কথাটা আমরা কেউ জানি না কেন? ডাক্তার বলেছিল যমজ মেয়ের মধ্যে একজন মারা গেছে, তাহলে সেটা কি মিথ্যা ছিল? সাজিদ শিকদার বললেন, হ্যাঁ ভাইজান, মিথ্যা ছিল। ওই দিন রাতে একটা বাচ্চা মারা যায় নাই। আমি ওদের জন্মের পর দুজনের মধ্যে থেকে একজনকে সরিয়ে নিয়েছিলাম। কেন? প্রিয়তার আগে ফুসতে ফুসতে বলে ওঠে। কেনটা উনি বলতে পারবেন না বড় আব্বু। ওনার ওই কথা বলার মুখ যে নেই। উনি যে পরিমাণ দুমুখ সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সাদমান শিকদার সহ সকলের হতবাক চোখে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা ফের গর্জে উঠল, উনি যে কি পরিমাণ মিথ্যাবাদী।
আর স্বার্থপর সেটা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। আই জাস্ট হেট হিম। ওনাকে আমার বাবা বলতেও ঘেন্না লাগে। উনি কোনোদিনও আমাদের কাউকে ভালোবাসেনি। উনি কোনোদিনও আমাদের ভালোবাসেনি। না ভালোবাসেছে ভাইয়াকে, আর না প্রিয়স্মিতাকে, আর না আমাকে। সব উনার লোক দেখানো নাটক ছিল বড় আব্বু। উনি যদি জীবনে কাউকে সত্যি ভালোবাসতেন সেটা হলেন একমাত্র তৃপ্তি বেগম। উনি তৃপ্তি বেগমের জন্য সব করতে পারেন। প্রয়োজনে আমাদের ৩ ভাই বোনকেও খুন করতে উনার হাত কাঁপবে না। প্রিয়তার হাতের উল্টো পিঠ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু নোনাগুলো মুছে নিল। উনি কোনোদিনও ১ সেকেন্ডের জন্য আমার আম্মুকে ভালোবাসেনি। শুধু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে গিয়েছে, ভালোবাসার নামে ঠকিয়েছে, দিনের পর দিন মিথ্যা বলেছে। উনি এতটাই খারাপ মানুষ যে আমার আম্মুকে ভালোবাসা আর সম্মান তো দেনইনি, উল্টো জন্মের পর আমার আম্মুর থেকে তার সন্তান চুরি করে নিয়েছে। জানো আম্মু, উনি তোমার মেয়েকে চুরি করে কোথায় নিয়ে গিয়েছিল? বলে অশ্রু চোখে অনন্যা বেগমের দিকে চাইল প্রিয়তা। অনন্যা বেগম পাথরের মতো দাঁড়িয়ে আছে। প্রিয়তা চোখে মুখে বলা আরম্ভ কথা শুরু করলো। এই মানুষটা তোমার নবজাতক মেয়েকে তোমার পাশ থেকে তুলে নিয়ে গিয়ে উনার প্রথম স্ত্রীকে দিয়েছিল। আম্মু তোমার কোল খালি করে উনার প্রথম স্ত্রীর কোল ভরিয়েছিল। আর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোমাকে অন্ধকারে রেখে গেছে। এটা যে তোমার মৃত মেয়ে। তোমার মেয়ে মরেনি আম্মু। এই দেখো তোমার মেয়ে বেঁচে আছে। উনি আমাদের মিথ্যা বলেছে। তোমাকে মিথ্যা বলেছে, প্রিয়স্মিতাকে মিথ্যা বলেছে, আমাদের সবাইকে মিথ্যা বলেছে। উনি সিলেটে চাকরি করতে যান না আম্মু। উনার সংসার আছে ওইখানে। উনার একমাত্র ভালোবাসার মানুষ, যার জন্য উনি যা কিছু করতে পারে। ওই দেখো ওই মেয়েটা তোমার মেয়ে আম্মু, তোমার মেয়ে। তোমার মেয়ে মরেনি, বেঁচে আছে। অনন্যা বেগম জল টলমলে চোখে একবার প্রিয়তা দিকে তাকায় তো আরেকবার প্রিয়স্মিতার দিকে, কিন্তু কিছু বলতে পারে না। তার পূর্বের চেতনা হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। আম্মু দৌড়ে গিয়ে ধরে প্রিয়তা ও প্রিয়স্মিতা অনন্যা বেগমকে। প্রথম অশ্রু চোখে ঘৃণা নিয়ে তাকিয়ে থাকে বাবার দিকে। যে বাবাকে নিজের দীর্ঘ ৩১ বছর জীবনে আইডল মনে করত, সেই বাবা এত নিজ। ভাবতে ঘৃণায় শরীর গুলে ওঠে প্রীতমের। এখন তো মনে হচ্ছে ওরাই যথেষ্ট ভালো। ওরা যাই করুক থাকুক, অন্তত ওদের চরিত্র খারাপ না। কিরায় দৃষ্টি ফিরিয়ে ফেলে প্রীতম, আর হাত হিসফিস করছে। কিন্তু বাবা তো। প্রীতম দৌড়ে এসে অনন্যা বেগমকে কোলে তুলে নিল। বোনেদের দিকে তাকিয়ে বলল, আয় তোর আমার সাথে। বলে মাকে কোলে নিয়ে ঘরে গেল প্রীতম। প্রিয়তার প্রিয়স্মিতা গেল পিছু পিছু। উপস্থিত এত মানুষের অদ্ভুত দৃষ্টি উপেক্ষা করতে পারছে না সাজিদ শিকদার। উনার হাঁটুর বল ফুরিয়ে আসছে। কলিজার টুকরো ছেলে মেয়েগুলোর কাছে আছে অপরাধী, চরিত্রহীন, নিকৃষ্ট। সত্যি তো তাই। লজ্জা অপমানে সাজিদ শিকদারের চোখ ভিজে উঠল। তিনি ফের বসে পড়লেন সোফায়। সাদমান শিকদার ছোট ভাইয়ের দিকে তেড়ে গিয়ে বললেন, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? তো কলিজা কত বড়! কোন বাড়ির মেয়েকে বিয়ে করেছিস তুই? আর তোর সাহস কি করে হলো আমার বংশের মেয়েকে চুরি করার? খলিল শিকদার পেছন থেকে জাপটে ধরে সাদমান শিকদারকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে, শান্ত হন ভাইজান, বেশি চিৎকার করবেন না, আপনার বিপি হাই হয়ে যাবে। আপনি তো বলতেন আপনার সেজ ভাইয়ের মতো ভাই হয় না। পুরো সিলেটের ওপর দিয়ে রাখছিল। এখন বুঝলেন তো আপনার ভাই অফিস সামলাতে যেত নাকি বউ সামলাতে যেত? সাদমান শিকদার যেন আরও রেগে গেলেন। সাজিদ শিকদারের চোখে ঝাপসা হয়ে আসছে। চশমা খুলে চোখ মুছে নিলেন। সাদমান শিকদারের পানে চেয়ে ভাঙা কণ্ঠে বলল, আমার জীবনটা আপনি তছনছ করে দিয়েছেন ভাইজান। বাড়ির এতগুলো মানুষের সামনে আমায় কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, বাড়ির বাচ্চাদের সামনে ছোট করেছেন। আসল সত্যি তো আপনি খুব ভালো করেই জানতেন। মানলাম আমি অনন্যার সাথে অন্যায় করেছি, আমার ভালোবাসার কথা গোপন করেছি, আমার সব অন্যায় সব স্বীকার করলাম। কিন্তু আপনি বলুন, সব দোষ কি আমার একার? আমি তো অনন্যাকে কখনো বিয়ে করতে চাইনি। মনে পড়ে ৩৫ বছর আগের কথা, আমি আপনার হাতে পায়ে ধরে বলেছিলাম আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। জবাবে আপনি কি বলেছিলেন? আর যা কিছু হয়েছে তার জন্য একমাত্র আপনিই দায়ী ভাইজান। আপনি অনন্যাকে ঠকিয়েছেন, আমি নই। আমি তৃপ্তিকে ভালোবাসতাম, তৃপ্তির সাথে সংসার করতে চেয়েছিলাম, আমি তৃপ্তির সাথে সুখী থাকতাম। আমি অনন্যার সাথে একদম নিজেকে জড়াতে চাইনি। তাই বিয়ে করতে আপনি আমাকে বাধ্য করেছিলেন ভাইজান। আমাকে আপনি বলির পাঠা বানিয়েছিলেন। হ্যাঁ, আমি মানছি আমি সন্তান চুরি করেছি, আর এটা আমার উচিত হয়নি। কি করতাম বলেন? আমার ভালোবাসার মানুষের সাথে একটা পূর্ণ সংসারের বড় লোভ হয়েছিল। যদিও অনন্যা আমার জীবনে না আসতো, আমি হয়তো কখনো বাবা ডাক শুনতে পারতাম না। সন্তানের মুখ আমার কপালে থেকে উঠে যেত। আমার জীবনে চাঁদের টুকরোর মতো 3টে বাচ্চার বাবা হতে পারতাম না, তবুও আমি ভালোই থাকতাম। কারো কাঠগড়ার অপরাধী হয়ে দাঁড়াতাম না। নিজের প্রশ্ন করুন ভাইজান, ভালোবাসা অপরাধ নয়। এই বাড়িতে আগেও সবাই
সবাই ভালোবেসেছে, এখনও সবাই ভালোবাসে। কাউকে আপনি আটকাতে পেরেছেন? কাউকেই পারেননি। এক নিঃশ্বাসে কতটুকু বলেই উঠে চলে গেলেন সাজিদ শিকদার। সাদমান শিকদার নিশ্চুপ, দ্বিতীয় তলার রেলিং ধরে দাঁড়িয়ে হাই তুলছে প্রণয়। শুদ্ধের পানে তাকে ক্লান্ত কণ্ঠে বলল, সিন শেষ, ক্লান্ত লাগছে, শাওয়ার নিতে হবে, যাই আমি। শুদ্ধ শরীর টানটান করে জবাব দিল, ভালোই মজা পেয়েছি। আচ্ছা চল, কাল গোসল করিনি, গা দিয়ে কেমন পাটা পাটা গন্ধ বেরোচ্ছে। প্রণয় মুখ বিকৃত করে বলল, ছিশালা, একটু পর তোর গা দিয়ে শহরের পচা গন্ধ বেরোবে। প্রণয়ের খোঁচা মারা কথা পাত্তা দিল না শুদ্ধ। সজোরে পেটে একটা ঘুষি মেরে ওপরে চলে গেল। এত কেচ্ছা কাহিনী দেখে প্রহেলিকার মাথা ভন ভন করে চক্কর দিচ্ছে। এই বাড়ির পুরুষদের যেন কেচ্ছার কোনো শেষ নেই। তবে প্রিয়তার কথাটি প্রহেলিকার মনে সন্দেহ জেগিয়েছে। সে মনের সন্দেহ মনে পুষে রাখা পছন্দ করে না। তাই মনে মনে কিছু একটা ভেবে অনন্যা বেগমের ঘরের দিকে পা বাড়াতে দেখলো প্রিয়তের দিকে আসছে। সাথে সাথে পিলার আড়ে লুকিয়ে পড়লো প্রহেলিকা। প্রিয়তার ওপরে উঠতে দেখে স্বর্ণপরে পিছু নিল। প্রিয়তার রাগ অভিমান ছুড়ে ফুরফুরে মনে নিজের জামা কাপড় বের করে সুটকেসে ভরতে ভরতে গলা ছেড়ে গাইছে, আহা কত কি যে ভাবি আমি, কেমন হবে আমার স্বামী। দুচোখে ঘুম নাই রে আমার, দুচোখে ঘুম নাই রে আমার, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, বিয়ে হয়ে গেল রে আমার, বিয়ে হয়ে গেল রে। প্রহেলিকার বেশ অবাক লাগে প্রিয়তাকে দেখে। মনে হচ্ছে না সে একটু আগে কাঁদছিল। তবে বেশ কিছুক্ষণ মনের কৌতূহল চেপে রাখতে পারলো না। সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো, এসব গুছিয়ে কোথায় যাচ্ছিস তুই? প্রিয়তা কাপড় গোছানো থামিয়ে কপাল কুঁচকে তাকালো প্রহেলিকার দিকে। অতঃপর বিশাল একটা ভেটকি মেরে বলল, নিজের আসল ঘরে যাচ্ছি বড় আপা। প্রহেলিকা চমকে উঠল, কিন্তু তোর ঘর তো এটাই। প্রিয়তা লজ্জা পার ভান ধরে ঠোঁট টিপে হেসে বলল, যা কি বলো না দুষ্টু আপা। বিয়ের পর থোড়াই বাপের ঘর মেয়ের থাকে? প্রহেলিকা চকিতে জিজ্ঞাসা করলো, হোয়াট বিয়ে? প্রিয়তা আবারও 10 গুণ নেতিয়ে যাওয়ার ঢং করে উত্তর দিল, হ্যাঁ গো হ্যাঁ, বিয়ে করে নিয়েছি, তাই এখন বাক্সপটরা গুছিয়ে স্বামীর ঘরে যাচ্ছি। প্রহেলিকার বুকে কেমন অজানা ভাবেই মুচড়ে উঠলো। কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে তোর স্বামী? প্রিয়তা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার ভাই। কি? প্রহেলিকার চোখ কাঁপলো। প্রিয়তার সুটকেস গোছানো শেষ, তাই বিছানায় বসে থাকা কোকোকে কোলে তুলে নিয়ে বেরোতে বেরোতে বলল, হ্যাঁ গো হ্যাঁ, তোমার বড় ভাইকে পটিয়ে বিয়ে করে নিয়েছি। দেখো তোমাকে কত ভালোবাসি, তোমার সাথে চিপকে থাকবো বলে ঘরের মেয়ে ঘরে থেকে গেলাম, তোমার ভাইকে পটিয়ে বিয়ে করে নিলাম। ভালো করেছি না বলো? তাই আজ থেকে ভাবি ডাকবা। প্রিয়তার হেয়ালিপূর্ণ কথা শুনে মেজাজ খারাপ হলো প্রহেলিকা। পিছু পিছু যেতেই চিবিয়ে চিবিয়ে বলল, দেখ প্রিয়তা, হেয়ালি করবি না একদম। আমার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া। প্রিয়তা সিঁড়ি বেয়ে 3 তলায় উঠতে উঠতে নাক ছিটকে বলল, ছি, নিজের বড় ভাইয়ের বউ কি কেউ নাম ধরে ডাকে? মেজো আম্মু তোমার আশকারা, মেজো আম্মু তোমাদের সংসারটা একদম শেখাতে পারেনি। প্রহেলিকা বিরক্ত হয়ে বলল, এই প্রিয় দাঁড়া দাঁড়া, বলছি দাঁড়া। তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? ওইদিকে তো ছাদ। চিলানিতে বিরক্ত হয়ে গেল প্রিয়তা। প্রহেলিকার দিকে ফিরে চোখ রাঙিয়ে বলল, বড় ভাবি লাগিয়ে তোমার? বড় ভাবি কি প্রিয়তা প্রিয়তা করছো হ্যাঁ? এরপর থেকে সম্মানের সহিত ভাবি বলে ডাকবে। তুমি যেমন আমার বড় আপু লাগো, আমিও তেমন সম্পর্কে তোমার বড় ভাবি লাগি, ওকে? আর কোনো প্রশ্নের জবাব দিতে ইচ্ছে করছে না। এ কথা বলে ছাদে পেরিয়ে প্রণয়ের ঘরের দিকে চলে গেল প্রিয়তা। প্রহেলিকার গা গুলিয়ে এলো অজানা শঙ্কায়। সে যা ভাবছে তাই হবে না তো? শীতের সকালে ঠান্ডা ঠান্ডা পানিতে শরীর ভিজিয়ে সকল ক্লান্তি ঝেড়ে ফেলেছে প্রণয়। টানা 15 মিনিট লং শাওয়ার নিয়ে মাইন্ড রিল্যাক্স করেছে সে। ঠান্ডা মাথার পরবর্তী সব ছক কষে ফেলেছে তার নেক্সট মিশনের। সে খুব ভালো মতোই জানে এবার তাকে কি করতে হবে। এসব জটিল ভাবনার চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে শাওয়ারটা শেষ করলো প্রণয়। কোমরে সফেদ টাওয়াল জড়িয়ে চুল ঝাড়তে ঝাড়তে ওয়াশরুম থেকে বের হলো। উন্মুক্ত ফর্সা পিঠ বেয়ে এখনো পানি পড়ছে। প্রণয়ের সামনে এগোতেই শুনতে পেল, এই ঘরে যখন আমি যাই মাঝে মাঝে একটা বেটা দেখতে পাই, ফর্সা রঙা পা, আবার টাওয়াল পরেছে, বড় বড় লোম ওলা, আবার টাওয়াল পরেছে। চাচা তো জামাই আমায় পাগল করেছে। গান শুনে পা থামিয়ে দিল প্রণয়। কপালে ভাঁজ ফেলে পাশে তাকিয়ে দেখলো প্রিয়তা কোকোকে কোলে নিয়ে বিছানায় বসে আছে, আবার কেমন নির্লজ্জের মতো হাঁ করে তাকিয়েও আছে। প্রণয় ঝাড়া মেরে চুলের পানি ফেলে ওয়ার্ডরোব থেকে শার্ট প্যান্ট বের করতে করতে বলল, টিস করছিস? প্রিয়তা বলল, ও মা, আপনি এত তাড়াতাড়ি বুঝে গেছেন? প্রণয় বলল, লাভ নেই বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল প্রণয়। পাত্তা না পেয়ে প্রিয়তা মনের বেলুনটার মতোই আকাশে ফটাস করে ফেটে গেল যেন।
তবে প্রিয়তা হেরে যাওয়ার পাত্রী কোথায়? লাভ তো সে করেই ছাড়বে। বন্ধ দরজার পানে চেয়ে মনে মনে পৈশাচিক হাসলো প্রিয়তা। পাশে সেন্টার টেবিল থেকে প্রণয়ের ফটো ফ্রেমটা তুলে নিল হাতে। ছবির ওপরে হাত বুলাতে বুলাতে শয়তানি হাসি হেসে বলল, কতক্ষণ আর চোখ থাকতে অন্ধ থাকার অভিনয় করবে স্বামী? সোজা আঙ্গুলে ঘি না উঠলে তাহলে চামচে কিভাবে ঘি তুলতে হয় এটা আমি জানি খুব ভালো করেই। প্রণয় থেকে মোটেও পাত্তা না পেয়ে মুখ চুন হয়ে গেছে প্রিয়তার। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে জড় পুরুষের এই পরিপোক্ত মানুষটার দিকে। প্রণয় হাত দিয়ে ব্যাগ পাশ করে চুলে জেল অ্যাপ্লাই করছে। তার গেট আপ দেখে বোঝা যাচ্ছে হয়তো কোথাও যাবে। প্রিয়তা হাতে চুমু দিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিল, কণ্ঠে ছুড়ে দিল গান। রুক্ষ এলোমেলো চুলগুলো, মন চায় যেন তাতে হাত বুলোয়। দু হাতে আদর করি গালটাতে, হৃদয় বেঁধে রাখি সুখটাকে। তোমায় দেখি শুধু না ফেলে পলক, হে যুবক, হে সুদর্শন যুবক, ক্যান আই টাচ ইয়োর এলোমেলো চুলগুলো? প্রণয় বলল, ফ্লার্টিং করছিস? ইয়েস বিয়াদব। প্রিয়তার বুকে হাত চেপে বিছানায় হেলে পড়ল। হে কোই ইনসান কা বাচ্চা ইতনা হ্যান্ডসাম ভি হো সকতা? প্রিয়তা গড়িমড়ি খেয়ে টুকটাক করে এগিয়ে গেল প্রণয়ের কাছে। প্রণয় এর পায়ের পাতায় ভর দিয়ে শরীর ঘেঁষে দাঁড়ালো। সদ্য জেল দেওয়া চুলগুলো এলোমেলো করে দিয়ে প্রিয়তা বলল, এত সেজেগুজে কোথায় যাচ্ছেন? জানে না বিবাহিত পুরুষের এত সাজা পারণ? প্রণয় বিরক্ত হলো না, চুল ঠিক করতে করতে বলল, আরেকটা বিয়ে করতে যাচ্ছি। প্রিয়তা মুখ বাঁকালো, মনে মনে জ্বলে উঠলো, মুখে প্রকাশ করলো না। প্রণয়ের ডাক রেড ঠোঁটে তর্জনী ছুঁয়ে বলল, হুস, একদম এসব অলক্ষণে কথা বলবেন না। আমি এমনিতেই চন্দ্রমল্লিকা, রেগে গেলে কিন্তু মঞ্জুলিকা হয়ে যাব। প্রণয় গভীর চোখে তাকালো প্রিয়তার চঞ্চল চোখে। প্রণয়ের ভারী ভারী তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে প্রিয়তার চোখে মুখে। নিজে থেকেই কথা বন্ধ হয়ে গেল প্রিয়তার। বেশিক্ষণ ওই নেশা ভাবনা চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। লজ্জায় চোখ নামিয়ে নিল। এতক্ষণে নিজে নিয়ন্ত্রণে রাখলেও লাল লাল গাল দেখে ভেতর ভেতর হাঁসফাঁস করে উঠল প্রণয়। প্রিয়তার শরীর থেকে ছুটে আসা তীব্র মেলি গ্রান নাক বেয়ে সোজা হৃৎপিণ্ড ধাক্কা দিয়েছে। ঢোক গিলে নিল সে। দু হাতে কোমর চেপে ধরে হ্যাঁচকা টানে একদম কাছে নিল প্রণয়। প্রিয়তার মুখের ওপর ঝুলে গিয়ে বেসামালি কণ্ঠে বলল, রূপ দেখিয়ে পাগল বানাচ্ছিস? কেঁপে উঠল প্রিয়তা। শার্ট খামচে ধরে কাপা কণ্ঠে বলল, আপনি পাগল হয়েছেন? হ্যাঁ খুব। বিশ্বাস কর, নিজেকে সত্যিকারে পাগল লাগছে। তাহলে তাহলে কি করব বলতো? তোকে কাছে টেনে নিব? সইতে পারবি তুই? সামলাতে পারবি আমায়? এক রাতে তোর এই ছোট্ট শরীরে অগণিত দাগ পড়বে, কাঁদবি তুই, ছটফট করবি, তখন আমি আর সহ্য করতে পারবো না। তখন তুইও যে বড্ড নরম, বড্ড আদরে, তোকে ব্যথা দিয়ে যে টিপেতে ইচ্ছে করে না। প্রণয় আর কিছু বলবে তার আগে ড্রেসিং টেবিলের ওপর কর্কশ আওয়াজে বেজে উঠল ফোন। তীক্ষ্ণ শব্দে ঘোর কেটে গেল দুজনের। একই সঙ্গে বিরক্ত হলো তারা। পরে বিরক্তি নিয়ে তাকালো ফোনের দিকে। ফোনের ওপর প্রান্তের ব্যক্তি ততক্ষণে গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার বাসনা জাগ্রত হলো মনে, কিন্তু দুঃসাহসী যন্ত্রণায় তখনই বেজে উঠল, হ্যালো স্যার। ওকে গ্রেট জব, আই উইল কাম টু 30 মিনিটস। ওকে স্যার। প্রণয় ফোন কেটে দিয়ে শান্ত চোখে তাকায় প্রিয়তার প্রাণে। আর তার গালে গোলাপি আভা নেই। সে লম্বা লম্বা শ্বাস ফেলে কাকে জানি ফোন দিয়ে বলল, 2 মিনিটের মধ্যে 1 বাটি নারকেল তেল নিয়ে আয়, আর সাথে নারকেলের মোটা মোটা নাইলনের মোটা মোটা দুটো দড়ি নিয়ে আসবি, তাড়াতাড়ি আয়, বলে ফোন কেটে দিল প্রণয়। কথা শুনে চোখ বড় বড় করলো প্রিয়তা। 2 মিনিটের মধ্যে হন্তদন্ত হয়ে দৌড়ে রুমে প্রবেশ করলো তন্ময়। এক হাতে তেল, আরেক হাতে দড়ি। প্রিয়তার চোখে মুখে রং উল্টে গেছে। সে ঢোক গিলল ভয়ার্ত। প্রণয়ের মতিগতি তার সুবিধা ঠেকছে না। তন্ময় শয়তানি হাসি হেসে মনে মনে বিড়বিড় করলো, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিবে পরাণ। প্রণয় প্রিয়তার হাত ধরতে যেতে ফস করে হাত ছড়িয়ে দৌড় দিল প্রিয়তা। প্রণয় শার্টের হাতা গটিয়ে পিছু পিছু নিতেই বলল, একদম পালাবি না, দাঁড়া দাঁড়া বলছি, ধরতে পারলে তোর খবর আছে। প্রিয়তা দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, আমি আপনার পায়ে পড়ি প্রণয় ভাই, আমার মতো এই সুন্দর কিউট সুইট একটা বাবুর সাথে আপনি এমন নির্দয় আচরণ করতে পারেন না। আল্লাহ সইবে না। আমি মাত্র 2 দিন আগে হেয়ার স্পা করেছি, পাক্কা 50,000 টাকা নিয়েছে, 1 টাকাও কম নেয়নি। তুই দাঁড়াবি কিনা বিয়াদব? তুই কি ভাবছিস তোকে ধরতে পারবো না? চুলে তেল দিস না কয় হাজার বছর, দাঁড়া বলছি। কিন্তু প্রিয়তা কি আর এসব সোনার পাত্রী? প্রথম 3 তলা, তারপর 2 তলা, তারপর 1 তলা দিয়ে নেমে গেল প্রিয়তা। পেছনে প্রণয়।
আর তার পেছনে তেলের বাটি নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপাচ্ছে তন্ময়। সবাই হা করে উপভোগ করছে সেই দৃশ্য। ড্রয়িং রুমের সোফায় বসে অফিসের কাজ করছিল প্রেম। প্রিয়তাকে দৌড়ে এসে তার পেছনে লুকাতে আতঙ্কিত হয়ে উঠল সে। ছোটদা প্লিজ বাঁচাও, তোমার জল্লাদ ভাই আমার গর্দান নেবে। প্রেম সাবধানী নজরে দেখলো পরিস্থিতির সুবিধার না। ভাইয়ের সাথে তর্কে জড়ানোর সাহস যে তার নেই, এই বাদরকে নিয়ে তো নয়, তাই চুপচাপ সরে পড়ল। বড় ভাইয়ের পাশে নিরাশ হয়ে প্রিয়তা সব মির্জাফরের দল বলেই বাড়ি থেকে বেরিয়ে বাগানের দিকে দৌড় দিল। প্রিয়স্মিতা ভুরু কুঁচকে চেয়ে ওদের দুজনের দিকে। বিষয়টা যে তার মোটেও পছন্দ হচ্ছে না, এটা তার খুব দেখে মুখ দেখে বোঝা যাচ্ছে। যান দাঁড়াও বলছি, তোর চুলগুলো ঘোড়া লেজের মতো তোর চুলগুলো আর ঘোড়া লেজের মতো কোনো পার্থক্য নেই। বাড়ির চারপাশে ঘুরতে ঘুরতে পুকুর পাড়ে সে খপ করে ধরে ফেলল প্রণয় প্রিয়তাকে। প্রিয়তা কান্না মিশ্রিত কণ্ঠে ঠোঁট উল্টে বলল, প্লিজ প্রণয় ভাই, আমি চুলে তেল দেবো না, পুরো স্পা খারাপ হয়ে যাবে প্লিজ। কত এক্সপেরিমেন্ট এই হেয়ার নিয়ে, কত প্রোডাক্ট ইউজ করতে হয়, সব খারাপ হয়ে যাবে এই 40 টাকার নারকেল তেলের জন্য। কিন্তু প্রণয় ওর কথা কানেই নিল না। হাত ধরে টেনে হিঁচড়ে পুকুর পাড়ের বাঁধানো বেঞ্চে বসালো। তন্ময় শয়তানি হেসে বোনের দিকে তাকালো। এই মহিলা তাকে অনেক জ্বালিয়েছে, তার হালকা প্রতিশোধ আর কি। এই নাও দাদান তেল, একদম খাঁটি, এক্ষুনি টিন থেকে ঢেলে এনেছি বলেই তেলের বাটিটা এগিয়ে দিল তন্ময়। প্রণয় প্রিয়তার কোনো আকুতি মিনিত শুনল না। হাঁটু ছাড়া সিল্কি চুলগুলো তেলের দামে চুবিয়ে দিল। বেচারা প্রিয়তা হাত পা ছড়িয়ে কান্না করে দিল শেষ পর্যন্ত। প্রণয় তন্ময়ের চোখে ইশারা করতেই একটা বুঝতে এলো, চলে গেল তন্ময়। প্রণয় প্রিয়তা তেলে তেলে গাড়ে টপ টপ করে চুমু খেয়ে লম্বা চুলগুলো দুপাশে বেনুনি করতে করতে বলল, চুলে তেল না দিলে চুলের ঘোড়া শক্ত হয় না, জানিস না? প্রিয়তা মুখ ভ্যাঙ্কালো। আদি খেতা, কিছু বললি? বললাম আহা আমার প্রতি কি ভালোবাসা, এই নাও দাদান বলে প্রণয়ের হাতে দুটো চকলেট দিল তন্ময়। প্রণয় একটা চকলেট দিয়ে দিল ওকে, এটা তোর। তন্ময় তো খুশিতে আটখানা চকলেট নিয়ে দৌড় দিল। প্রণয় অন্যটা প্রিয়তার হাতে দিয়ে গাল টেনে দিয়ে বলল, আমি না আসা পর্যন্ত এই তেল চুল থেকে যেন না সরে। তাহলে তোর একদিন তো আমার যে কদিন লাগে। কি বললাম? আমার একদিন আর আপনার যে কদিন লাগে। ভেরি গুড। আমি রাতে এসে হেয়ার ওয়াশ করিয়ে চুলে সিরাম লাগিয়ে দিব, এর বেশি ওস্তাদি যেন না হয়। ওকে ওকে। রেড গার্ল নে একটা হামি দে বলে গালটি এগিয়ে দিল প্রণয়। প্রিয়তা মনে মনে জ্বলে গেল, এই সুযোগে লুফে নিল। কষে একটা চুমু দিল প্রণয়ের গালে। টাটা প্রিন্সেস বলেই প্রিয়তার গালে চুমু দিয়ে চলে গেল প্রণয়। মনে মনে রাগে লুচির মতো ফুলছে প্রিয়তার। এই হাড়ে বজ্জাত বেটা এই চুলগুলো কি পন্টানি করলো। প্রিয়তা নিজের বেনুনি দুটো ধরে দেখলো, সেগুলো থেকেও যেন চুল তেল চুইয়ে চুইয়ে পড়ছে। হাত ভর্তি তেল দেখে নাক ছিটকালো প্রিয়তা। বিড়বিড় করে প্রণয়কে গালমন্দ করলো, ইস বেয়াদব ছেলে, তোর কপালে বউ জুটবে না দেখিস। অবলাপে নির্যাতন করে দিলি তো। আহা আমার স্প্রা শালা খাচ্চর বেটা, নিজের তো জীবনে মাথায় তেল দেয় না এক ফোঁটাও, আর আমার বেলায় একদম তেল চিপচিটে সাচুনি বানিয়ে দিয়েছে। ধুর, স্বামী না আসামি। প্রিয়তার কথা শেষ করতে পারলো না। চারপাশ থেকে খিলখিল করে হাসি শব্দে ভেসে এলো। প্রিয়তার চোখ তুলে ওপরে তাকাতেই দেখলো অরণ্য, সমুদ্র, তন্ময়, রাজ আর প্রেম দাঁড়িয়ে হাসছে। এদের হাসি দেখে গা চলে গেল প্রিয়তার। সবগুলো শত্রু। প্রিয়তা মুখ বাঁকিয়ে চলে গেল। ও মাই সন, আই ওয়েট ফর ইউ। জানো আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি। দেখো তোমার কতগুলো আমায় কিভাবে বেঁধে রেখেছে, কুত্তাগুলো আমায় কিভাবে বেঁধে রেখেছে। আমাকে এভাবে হার্ট করা তোমার একদমই উচিত হচ্ছে না মাই সন। বিকৃতি হেসে বলল ডিকে। তার ঠোঁট ফেটে মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে, পড়ছে লালাও। প্রণয় ওর সামনে চেয়ারে পা তুলে বসে, তার তীক্ষ্ণ বাঁকা দৃষ্টি ডিকের ওপর নিক্ষিপ্ত। এটা একে এক চুলো বিশ্বাস নেই। কি ভাবছো মাইসন, আমাকে এক চুলো বিশ্বাস নেই? হা হা, এই জন্যই আমার তোমাকে এত পছন্দ। এই গোটা আন্ডারওয়ার্ল্ডে তুমি একজন যে এই ডিকেকে হাড়ে হাড়ে চিনতে পারো। পেনড্রাইভটা কোথায়? প্রণয়ের প্রশ্ন শুনে কাঁপিয়ে হেসে উঠল ডিকে বস। তার ছোট ছোট ধারালো চোখ দুটো যেন উড়ন্ত কোনো হিংস্র বাজের। প্রণয়ের কথা বলার টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই, তাই সোজা মাথায় গান পয়েন্ট করলো। ডোন্ট টক টু আনসার, জাস্ট সে হোয়াট দ্য পেন ড্রাইভ ইজ, আদারওয়াইজ আই উইল শুট ইউ। তুমি হ্যান্ডলাস্ট ওয়েস্ট গোল্ডেন টাইম মাই সন, ইউ আর স্ট্যান্ডলি অ্যাট দ্য ফাইন অ্যাজ অফ ডিসকাকশন অ্যান্ড ভেরি সুন ইউ উইল বি ফিনিশড। তুমি আমাকে মারতে পারবে না জাস্ট বিকজ আমাকে মারার সাথে সাথে পেন ড্রাইভের
58টা দেশের সরকারের হাতে নিজ থেকেই পৌঁছে যাবে অটো সিস্টেম মাইসন। তীব্র গতি ফেটে পড়ল প্রণয়। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠাস ঠাস করে শুট করে দিল ডিকে বসের হাতে পায়ে। ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে এলো, তবুও মাথা থেকে যেন ঠান্ডা হলো না প্রণয়ের অবস্থা দেখে আরো জোরে হেসে উঠল ডিকে। ব্যথাতুর শব্দ না করে উল্টো রহস্যময় কণ্ঠে বলল, আমাকে তুমি আটকে রাখতে পারবে না মাইসন। বাই দ্য ওয়ে, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। কংগ্রাচুলেশনস মাইসন, এনজয় ইউর ম্যারিড লাইফ, বাট রিমেন্ডার ইউ উইল বি ফিনিশড ভেরি সুন। প্রণয়ের রাগ মাথা চারা দিয়ে উঠল। এবার সজোরে লাথি মারল ডিকে বক্সের মুখ বরাবর। তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না ডিকে, উল্টো বলল, গত সপ্তাহে তোমার পাচার করা 4000 মেয়ে জার্মান সোলারজারের হাতে আটকা পড়েছে। তাদের মধ্যকার অনেকেই নাকি তোমার টিমের অনেকজনকে দেখেছে। তাদের স্ট্রেক্ট পৌঁছে গেছে 58টি কান্ট্রিতে। এএসআর এর সাম্রাজ্য ঘড়ির কাঁটার সাথে টিকটিক করছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ডিকের কথা শুনে প্রণয় ঘাবড়ায় না, তবে দুভুরুর মাঝে হালকা দুটো 4টা লাইনের রেখা দৃশ্যমান। জাভেদ, জাভেদ, ইয়েস স্যার। এটা যদি এখান থেকে পালিয়েছে, গুলি করে তোমার খুলি উড়িয়ে দেব। মাইন্ড ইট, যত গার্ডস লাগে লাগাও, বাট এটা যেন না পালায়। ওকে স্যার। বলে বেরিয়ে গেল প্রণয়। ডিকে বসের ঠোঁটে এখনো লেগে আছে পুরনো সেই রহস্যময় শয়তানি হাসি। কনকনে শীতের মধ্যে এসি চলছে ফুল পাওয়ারে। প্রণয়ের ব্ল্যাঙ্কেটের নিচে মুখ লুকিয়ে আদরে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে প্রিয়তা। কাঁথা কম্বল সব কিছু থেকে তীব্র একটা প্রণয় ভাই গন্ধ আসছে। এই গ্রানেই অবেশে ঘুমটা জবল লেগেছে প্রিয়তা। নিষ্পাপ মুখখানা এখনো তেল দিয়ে চিকচিক করছে। খাট ছাড়িয়ে মেঝেতে ঝুলছে সকালে তেল চিটচিটে বেনুনি দুটো। ঘুমের মধ্যে আচমকা ঠোঁট কেঁপে ওঠে প্রিয়তার। শরীর জুড়ে তীব্র বিদ্যুৎ খেলে যায়। অতঃপর ভূত, শাকচুনি, পিশাচ, ব্রহ্মদৈত্য। ও মা গো, ও বাবা গো, ও ভাইয়া গো, আপু গো, কই তোমরা? বাঁচাও আমায়, বাঁচাও। এ ঠান্ডা ভূত আমায় খেয়ে ফেললো। শীতের রাতে উদরে ঠান্ডা হাত পেতেই বকবক করতে করতে ধরফড়িয়ে ওঠে প্রিয়তার। সাথে সাথে মুখ চেপে ধরে প্রণয়। চাপা ধমকে ওঠে, বলে, একদম চুপ। মাঝরাত এভাবে চিৎকার করলে মানুষ কি বলবে? মানুষকে কি বোঝাতে চাস? প্রণয়ের কণ্ঠ শুনে চুপ হয়ে গেল প্রিয়তা। তবে সকলের অত্যাচারের কথা অভিমানে ফুলে উঠেছে গাল দুটো। খানিক ফুলকাল করে চুপ করে রইল। সামনে নির্দয় মানুষটার সাথে তার মতো বাচ্চা মেয়ের কোনো সম্পর্ক থাকতেই পারে না। প্রিয়তা অভিমানে মুখ ফুলিয়ে রাখলো, ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। টি শার্টে সরিয়ে ঠান্ডা হাতটা উদরে চেপে ধরে ফের জড়িয়ে নিল তাকে। অভিমান করলে কি দারুণ লাগে তোকে, ভীষণ আদর আদর পায়। পুরুষের স্পর্শে সারা শরীর রিনরিন করে ঝিনঝিন করছে প্রিয়তার। প্রণয়ের কণ্ঠে এক মাদকতা ঘোর। কি হলো, চুপ করে আছিস কেন জান? আমার কি ফের তোকে একটু মন ভরে দেখি? প্রিয়তা ঢোক গেল। সে শরীরের কম্পন সামলাতে না পেরে বেহায়া শরীর বারবার কেঁপে উঠছে নির্দয় পুরুষের স্পর্শে। এই পুরুষের স্পর্শে কি আছে বুঝে পায় না প্রিয়তা। প্রণয় প্রিয়তাকে চেপে আরো নিজের কাছে নিয়ে এলো। দুজনের দেহের দূরত্ব এখন একজোল। জান। প্রিয়তার এমতো আদর উপেক্ষা করতে না পেরে তবুও নিশ্চুপ থেকে ঘাপটি মেরে রইল। প্রিয়তার জবাব না পেয়ে অধৈর্য হলো প্রণয়। প্রিয়তার কাঁধে টি শার্ট টেনে ধরে সশব্দে চুমু খেলো। অন্তঃবর্ষের চিকন কালো ফিতটা টেনে ধরে জোরে টান দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে ফর্সা চামড়া টাস করে আঘাত আনলো ফিতাটা। চোখ বন্ধ করে ব্ল্যাঙ্কেট খামচে ধরল প্রিয়তা। ঠোঁট দিয়ে আপনা আপনি ব্যথাতুর শব্দ বের হলো। উফ। আঘাতপ্রাপ্ত স্থানে চুমু দিল প্রণয়। অবুঝ কণ্ঠে বলল, ব্যথা পেয়েছো জান? আপনি যে ব্যথা দিয়েছেন আর এখন আপনি জানেন না ব্যথা পেয়েছে কিনা? ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। মসৃণ কাঁধে গাল ঘষে দিয়ে বলল, বড়দের আদরে ছোটদের বারবার কষ্টদায়কই হয় জান। এই আদরের ব্যথা প্রচুর। তো তুই ছোট হয়ে বড়দের আদর কেন চাস? আস্তে। আপনার দাড়িতে খোঁচা লাগছে প্রণয় ভাই, ব্যথা পাই। তাহলে আরো বেশি ব্যথা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিস কেন? আর কেনই বা আমাকে বারবার সিকিউসিড করিস? সিরিয়াসলি জান, তোমাকে দেখলেই আমি সিডিউস হয়ে যাই। তুমি এত নরম, এত সুন্দর, এত লোভনীয়। প্রিয়তা সমস্ত সত্তা কাটা দিয়ে উঠল প্রণয়ের কথায়। এসব কি বলে লোকটা? ওনার মতো দাদাম একটা বেটা যে কিনা তার মতো বাচ্চা মেয়েকে সিসি উঠ করার চেষ্টা করছে। আস্তাগফিরুল্লাহ। সমাজ এটা মানবে? এই ফিরে দিকে। প্রিয়তা ফিরল না, আরো গুটিয়ে গেল
প্রিন্সেস, একদম আদরের লোভ দেখাবেন না। আমি মোটেও লোভী নই। আপনি কি করছেন? আমি কিছু ভুলে যাইনি। রাতে আসবেন বলে মাঝরাতে এসেছেন, আর আমি মাথায় তেলের ড্রাম নিয়ে এখনো ঘুরছি। আচ্ছা, সকালে ধুয়ে দিব। এখন ফির আমার দিকে। আই নিড টু মেন্টাল পিস, জান। আই এম ক্রেভি ফর ইউ, বজ্জাত লোক। ওপর অভিমান করে থাকতে পারে না প্রিয়তা। প্রণয় আর ধৈর্য রাখতে পারল না, টেনে ঘুরিয়ে নিল নিচের দিকে। আধো কালো আধরি প্রিয়তার মুখটায় স্পষ্ট দেখতে পাচ্ছে প্রণয়। বুকটা জড়িয়ে যাচ্ছে প্রিয় নারীর চেহারার মলিনতায়। প্রিয়তা ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল প্রণয়। সামনে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে আহত কণ্ঠে বলল, আমার সব সুখ তোর মাঝে। আমার সব সুখ নিয়ে কখনো পালাইস না, জান। কখনো আমায় ভুলে যাস না। পুরো পৃথিবী সবাই আমায় নিকৃষ্ট বলে ঘৃণা করলেও তোর চোখে আমি কখনো ঘৃণা সইতে পারবো না। তোর মনে আমি কখনো ঘৃণা জন্ম হতে দিতে পারবো না। প্রিয়তা হাতটা টেনে বুকের বাপাশে চেপে ধরে কথাগুলো বলল প্রণয়। হাসলো প্রিয়তা। প্রণয়ের দু হাতে হাত রেখে আত্মবিশ্বাসের সহিত বলল, আমার প্রণয় ভাই কখনো ভুল করতেই পারে না। প্রণয় শিকদার স্বয়ং একটা কথা বলেও আমি বিশ্বাস করব না, কারণ আমি চিনি আমার প্রণয় ভাইকে। আমার চোখে দেখে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। হি ইজ আ পারফেক্ট ম্যান। জবাব শুনে প্রণয়ের মুখে মলিন হাসি। এসব নিয়ে আর ভাবতে ইচ্ছা করছে না। শরীরে এখন আরাম চাই। প্রণয় নিভু নিভু চোখে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, অনেক বকবক করে ফেলেছিস। এখন তুই আমার বুকে আসবি নাকি আমি তোর বুকে যাব? কেন? বুকে নিলে কি হবে? আমার সব ক্লান্তিরা বিশ্রাম নিতে চায়, জান। তোর গায়ের গন্ধে ঘুমাতে চাই। প্রিয়তার ভীষণ মায়া লাগলো। আচ্ছা আসুন বলে দু হাত মেলে দিল প্রিয়তা। বলতে দেরি প্রিয়তার বুকে ঝাঁপ দিয়ে পড়তে দেরি হয়নি প্রণয়ের। প্রিয়তা হা করে নিঃশ্বাস ফেলল। প্রণয়ের শরীরের ভারে নিজের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও বড্ড শান্তি শান্তি লাগছে, সুখ সুখ লাগছে। প্রিয়তা দু হাতে আস্তে আস্তে প্রণয়ের চুল টেনে দিতে লাগলো। বয়স তো বুড়ো হয়ে গেছেন, তাহলে কাজকর্মে এখনো বাবুদের মতো কেন? প্রণয় ঘুমো ঘুমো কণ্ঠে জবাব দিল, তোর জন্য। হয়েছে, আর আদর দেখাতে হবে না, ঘুমান। প্রণয় আর কিছু শুনলও না। তার পূর্বে ঘুমের দেশে পাড়ি জমালো। কতদিন পর আবারও হাই পাওয়ারের স্লিপিং পিল ছাড়াই ঘুম এলো তার। এটাই বুঝি মানসিক সুখ।